This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুরু করছি ঠোঁটকাটা স্পেশাল। গুন্ডা হবে ঠান্ডা। গুন্ডা দমনে জোড়া বিল পাশ হয়ে গেল বিধানসভায়। বিল পাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন, যেটা শোনাচ্ছিলাম আপনাদের কোলাজে, যা হয়ে গেছে অতীত, আর করতে দেব না। গত কয়েক বছরে কি হয়েছে, কি দুষ্কর্ম হয়েছে, তার একটা লম্বা তালিকা বা ফিরিস্তিও শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। সিএএ নিয়ে প্রতিবাদের নামে ভাঙচুর আগুন, ওয়াকফ নিয়ে প্রতিবাদের নামে ভাঙচুর আগুন, হিংসার আগুন, এসআইআর নিয়ে প্রতিবাদের নামে ভাঙচুর আগুন। মুখ্যমন্ত্রী বললেন, যা হয়ে গেছে সেগুলো অতীত, আবার ভাঙচুর করলে নতুন আইনে অভিযুক্তের কাছ থেকে ক্ষতিপূরণ উসুল করবে সরকার। ক্ষতিপূরণের টাকা আসবে অভিযুক্তের সম্পত্তি নিলামে তুলে। সরকারি সম্পত্তি হোক বা অর্থাৎ রাষ্ট্রের সম্পত্তি হোক বা সাধারণ মানুষের সম্পত্তি, ভুক্তভোগী যেই হন না কেন, কম চোখের জল কিন্তু এই বাংলায় পড়েনি এই সম্পত্তি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এইসবকে কেন্দ্র করে। জাতীয় সম্পত্তির ক্ষতি হয়েছে, সেই তালিকাও বেশ লম্বা। কিন্তু দেখুন, সব থেকে যেটা উদ্বেগের, যে গত জমানায় আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এটা জানতেই পারেননি যে সেই বিরাট ক্ষয়ক্ষতির পরিমাণটা, সেটা রেলের হোক, রাজ্য সরকারের হোক, সেটা আমজনতার টাকা থেকে হয়েছে। রেল তো মঙ্গল গ্রহ থেকে আসে না। আমজনতার একটা ব্রিজ বা ধরুন একটা বিল্ডিং, এই যে এসআইআরের সময় বিডিওরা এবং বিডিওর আন্ডারে যারা অফিসার তারা মার খাচ্ছিলেন, এবং এই যে অ্যালায়েড অফিসগুলো ছিল, সেই অফিসগুলোতে গিয়ে তৃণমূলেরই এমএলএরা ভাঙচুর করছিলেন। এই যে ফাইল নষ্ট হয়েছে, কাগজপত্র, টেবিল চেয়ার যেগুলো নষ্ট হয়েছে, সেগুলো তো সবই ক্ষতির ফিরিস্তির মধ্যে পড়ে, তাই না? তো সেগুলো তো পাবলিক মানি। এর পরিমাণটা কত, এটা কিন্তু আমরা আজ পর্যন্ত জানতে পারি। দেখা যাক এবার সেগুলো আমরা জানতে পারি। আরে এক একটা বাড়িতে 40 লাখ 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ধুলিয়ানে বড় বড় দোকান, মোটরসাইকেল শোরুম, এপল শপ, শপিং মল, 1.5 কোটি 2 কোটি টাকা করে প্রপার্টি নষ্ট হয়েছে। কি করেছেন আপনারা? আদায় করে দিতে পেরেছেন? একজনও ক্ষতিপূরণ পেয়েছে? নববর্ষের দিন চোখের জল বেদ বোনার মানুষের, কারণ গোটা বাংলায় যখন নববর্ষ পালন হচ্ছে তখন এই গ্রামে 130টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার ঘরে কিছু নাই, সব সোনা দানা যা ছিল বাক্স তো সবই খুলে চলে গেছে। জান্না কবার সব ভেঙে দিয়েছে, ছাগলের বাচ্চা টাচ্চা সব নিয়ে চলেছে, সব নিয়ে চলেছে। চাল ডাল সবকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। থাল বাসন যত ছিল সমস্ত নিয়ে চলে গেছে। রান্না করে যে খাবো কি, আর উপায় নেই। 5টা থেকে 4টা পর্যন্ত তাণ্ডব করেছে। আপনার যদি মেয়েদের নিয়ে না পালাতে পারতেন তাহলে কি করো? আমাদেরকে কেরোসিন ঢালিয়ে পুড়িয়ে মেরে ফেলে, পেট্রোল দিয়েছিল, ডিজেল দিয়েছিল, গম দিয়েছিল, না তো মেরে ফেলে দিত। পেছন দিক দিয়ে না পালালে বাঁচতাম না। এই বাড়িতে ওই বাড়িতে সব যা ছিল সোনা দানা টাকা পয়সা সব লুট করে নিয়ে চলে গেল। 2 লাখ টাকা বন্ধুর জোগাড় করে রেখেছি। মানুষের আমার বড় বাছুর আছে, খাওয়া দাওয়া লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। একটাই আমার কাপনাওয়ালা, এত পয়সা জোগাড় করে রেখেছি। আজ আমার বুকে লাত মেরে দিল, স্বামীটাকে কি করে বাঁচাবো আমি? যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। সুদ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব।
এই ছবি মুর্শিদাবাদের জাফরাবাদ ধুলিয়ানের। বাড়িতেই খুন হয়ে গিয়েছিলেন হরগোবিন্দ দাস, চন্দন দাস। তারা সম্পূর্ণ নিরপরাধ ছিলেন। সেই ঘটনার সঙ্গে যেটা নিয়ে প্রতিবাদ হচ্ছিল, দূর দূর তক তাদের কোনো সম্পর্কই ছিল না। চলে গেল বাবা ছেলের প্রাণ, কুপিয়ে খুন করা হয়েছিল বাবা ছেলেকে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন দুষ্কৃতীদের, গুন্ডাদের চরম বার্তা দিচ্ছেন, তখন নিহতদের স্ত্রী, সন্তান বিধানসভার দর্শক গ্যালারিতে বসে। ডায়মন্ড হারবারে খুন হওয়া রাজু সামন্তের পরিবার, নন্দীগ্রামের দেবব্রত মাইতি এবং রথিবালা আরির পরিবারও ছিল দর্শক গ্যালারিতে। এভাবে কেউ পাশে দাঁড়ায়নি, খোলাখুলি বললেন সর্বহারা। এই ছেলে গেল, স্বামী গেল, এই কি অবস্থা আছে সব ছেলেগুলো, নাবালক ছেলে, এই 14 মাস থেকে সব স্বামী হারা ছেলে হারা। ছুটেছিলেন বিচারের আশায়? কার কাছে যাবে? একটা থানা থেকে পুলিশ আসে না, পাশে এমএলএ প্রধান আছে, তারা কাছে এসে আসে না, কি করে আশা পাবো? কোনো ওই সহযোগিতা শুভেন্দ্র বাবুই আমাদের পাশে দাঁড়াইছে, তাছাড়া কেউ দাঁড়ায়নি। যার বাবু আমরা, ওরা শাস্তি পাবে। এখন কি অবস্থার মধ্যে দিয়ে আপনাদের থাকতে হয়? কোনো ভয় আগের মতো? এখন আর আমাদের ভয় নেই, আমাদের আর কিছু ভয় নেই। আগে আমাদের ভয় ছিল, এখন আমার একদম। আজ যে নতুন বিল পাশ হয়েছে তার নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। এই আইনে, এটা সই হয়ে গেলেই আইনে পরিণত হয়ে যাবে, গভর্নরের সই হয়ে গেলে এই বিলে গুন্ডা চিহ্নিত করবে প্রশাসন। এই যে আইন বা বিল যাই বলুন, এটা এতটাই কড়া যে গুন্ডা চিহ্নিত হলে সেই ব্যক্তি বা সেই সিন্ডিকেট বা সেই চক্রের কপালে কিন্তু অনন্ত দুর্গতি আছে, দুর্ভোগ আছে। বিলের একটা প্রভিশনে বলা হয়েছে, যার বা যাদের জন্য পাবলিক সেফটি, পাবলিক অর্ডার, জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন আশঙ্কা থাকলে প্রশাসন বিচার ছাড়াই সর্বোচ্চ, সিলিংটা হচ্ছে 1 ইয়ার, সর্বোচ্চ 1 বছর সেই ব্যক্তিকে হেফাজতে রেখে দিতে পারবে। এইটাই গুন্ডাদের আতঙ্কের কারণ বলছেন মুখ্যমন্ত্রী নিজেই। বিরোধীরা অনেকে কেউ বলার চেষ্টা করছেন যে এই প্রভিশনটার অপপ্রয়োগ হতে পারে, অপব্যবহার করতে পারে সরকার। তো সিএম যেটা বোঝানোর চেষ্টা করছেন যে কোনো রকম অপপ্রয়োগ বা অপব্যবহার হবে না, তিনি যেটা উইথ কনভিকশন বলছেন। কিন্তু এই বিলটা দেখুন, এটা আইন হবে, তারপরে কার্যকর হবে, কিন্তু তার আগে এটার খবর শুনেই গোটা রাজ্যে কোট আনকোট তথাকথিত ক্রিমিনাল বেন্ট অফ মাইন্ড যাদের, তাদের কাছে মানে অপরাধ যাদের মধ্যে লুকিয়ে আছে, একটা ক্লিয়ার মেসেজ সরকারের তরফ থেকে চলে গেছে, অত সহজে এবার আর পার পাওয়া যাবে না। আর সবচেয়ে আতঙ্কের জায়গাটা আপনাদের হচ্ছে কোথায় জানেন? প্রিভেন্টিং অ্যারেস্ট, তাই তো? 1 বছর পর্যন্ত, তাই তো? সন্দেশখালি আর না, তাই তো? প্রিভেন্টিভ অ্যারেস্ট, এমন গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে গেল, অথচ বিরোধী তৃণমূলের আকচা আকচি, মানে এখন তো দুটো তৃণমূল, দুটো পক্ষ, কিছুতেই থামছে না। কুণাল ঘোষের কথায় তারই প্রতিফলন রয়েছে, শুনুন। আমাকে তো বলতেই দেওয়া হলো না, বাকিরা পর্যাপ্ত সময় পেলেন না। বালিশ চাটাকে বিরোধী দলনেতা করেছে যে বিএ কমিটিতে সরকার যা চাইবে, যেগুলো নিয়ে একটুখানি জটিলতা আছে, অল্প অল্প সময় কোনো ক্রমে ছুঁয়ে নিয়ে পাস করিয়ে দাও। কে হ্যাঁ বলবে? ওই তথাকথিত বালিশ চাটা যাকে বসিয়ে রাখা হবে। এই জন্যই তো মানে সরকার পক্ষটাও বিজেপির আর বিরোধী দলটাও বিজেপির বকলস পড়া। তৃণমূলে প্রতীক নিয়ে টানাটানি তো চলছিলই, সেটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর মধ্যে ভাঙা তৃণমূলে 21শে জুলাই নিয়ে জোর সংঘাত, অর্থাৎ দুই তৃণমূলের মধ্যে টানাপোড়েন। হাতে গোনা ব্যতিক্রম ছাড়া তৃণমূল কংগ্রেস প্রতিবারই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই পালন করে এসেছে। বাম জমানাতেও এবার জোড়া আবেদন জমা পড়েছে পুলিশের কাছে, মানে পুলিশ প্রশাসনের কাছে। একটি আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, মানে কালীঘাট তৃণমূল যাদের বলা হচ্ছে, এবং অন্যটি ঋতব্রত অ্যান্ড কোম্পানি, মানে যারা বিক্ষুব্ধ। তারই মধ্যে একটা নাটকীয় দৃশ্য, ধর্মতলায় ফিতে হাতে পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ ওই মাপজোক করতে। রাস্তা আটকে মাপজোক। আজ কুণাল ঘোষ, দোলা সেন,
বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এটা করার জন্য অভিযোগ দায়ের হয়েছে। হেয়ার স্ট্রিট থানা মামলা রুজু করে ফেলেছে। 3 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে পুলিশ। মুখ্যমন্ত্রী বিধানসভায় এটা নিয়ে খুব স্ট্রংলি রিয়াক্ট করেছেন। তিনি বিধানসভায় বলেছেন, কলকাতার রাস্তায় ফিতে নিয়ে আপনারা যেতে যাবেন কেন? আগে তো পারমিশনটা পেতে হবে, প্রশাসনের কাছে আগে তো পারমিশনটা চাইতে হবে। মামার বাড়ির আবদার নাকি? এটা সিএম বলেছেন। ব্রিগেডে 21শে জুলাই পালন করুন আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী খোঁচাও দিয়েছেন। শুনুন। তা বলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? রীতিমতো ফিতে মেপে মাপঝোঁকের কাজ চলছে ভিক্টোরিয়া হাউসের সামনে, এবং এখানেই কিন্তু 21শে জুলাইয়ের মূল মঞ্চটি তৈরি হবে। এবং এই মূল মঞ্চের পাশেই যে ছোট দুটি মঞ্চ থাকে সেই মঞ্চগুলোও কিন্তু থাকবে। একেবারে ফিতে মেপে কিন্তু মাপঝোঁক চলছে। আমরা তো কোনো বাঁশ নিয়ে ওখানে পুঁততে যাইনি, আমরা একটা ফিতে নিয়ে শুধু মাপামাপি করেছি। তো তাতে এত রাগ হলে কি করা যাবে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। আমাদের যা জনসমর্থন, আমাদের কর্মীরা উৎসাহিত, আমরা ব্রিগেড ভরিয়ে দিতে পারি। লোক আসবে না আপনাদের সঙ্গে। লোক হবে কি? তৃণমূলের লোকজন কখন কোথায় থাকে বোঝাই মুশকিল। একটু হেঁয়ালি করে বলছি, আক্ষরিক করতে ধরবেন না। আজ যেমন হলো বিধানসভায় শাসক মিত্র মদন। গুন্ডা দমন বিল নিয়ে বিধানসভায় তখন ভোটাভুটির প্রস্তুতি চলছে। এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন বিধায়করা। একসময় কালীঘাট তৃণমূলের বেঞ্চ থেকে শাসক বিজেপির বেঞ্চের দিকে পা বাড়ালেন হলুদ পাঞ্জাবি পরা এক বিধায়ক। সোজা পৌঁছে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর বেঞ্চের সামনে। কিছুক্ষণ গল্প, তারপর হলুদ পাঞ্জাবি পরা বিধায়ক এগিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর ভাই ও এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারীর দিকে। হলুদ পাঞ্জাবি পরা বিধায়ক মদন মিত্র এরপর সোজা শাসক বেঞ্চে। রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী তাপস রায় তিনি মদন মিত্রের পিঠে হাত রাখলেন, আর পিঠে হাত রেখে তিনি শাসক দলের বেঞ্চে গিয়ে তাকে বসিয়ে দিলেন। বসালেন কোথায়? শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী, এগরার বিজেপি বিধায়ক, ঠিক তার পিছনে গিয়ে বসালেন। আর দিব্যেন্দু অধিকারীর সঙ্গে মদন মিত্রের পুরনো সম্পর্ক, বেশ খোশ মেজাজে গল্পগুজব শুরু হলো। কিন্তু কি গল্প যে হলো তাদের, সেটা অবশ্য স্পষ্ট নয়। ঠিক 30 সেকেন্ড শাসক বেঞ্চে বসেছিলেন মদন, তারপর নিজেই উঠে নিজের আসনে ফিরে যান। এ যেন ছোটবেলা স্কুলের বেঞ্চের ছবি। তবে স্কুলে বেঞ্চ নিয়ে টানাটানি না থাকলেও রাজ্য রাজনীতিতে বেঞ্চ নিয়ে যে বেঞ্চমার্কের শেষ নেই। তাই এই সামান্য ছবিটার সঙ্গে নিমেষে জল্পনার জল টকবক করে ফুটিয়েই তোলা যায়। এই তো সেদিন অর্জুন সিং বললেন, যে কোনো মুহূর্তে আমার সঙ্গে চলে আসবে মদন দা, যে কোনো মুহূর্তে আমাদের সঙ্গে চলে আসবে, চিন্তা নেই। কি দাদা? ও লাভলি। সৌজন্যের রাজনীতিতে মদন সবার মিত্র। ভোটের ফলাফলের দিন প্রতিপক্ষের সজল ঘোষ যখন প্রণাম করলেন, মদন কি বলেছিলেন মনে আছে? দেখা হলো সজলের সঙ্গে, ও যাচ্ছে ভালো, ও আমার, তাছাড়া ওর বাবা আমার বন্ধু ছিল। হ্যাঁ, সজল প্রণাম করলো, তা আমি কি ওকে তুলে একটা চড় মারবো? ওকে তুলে আমি না যদি ভালোই বলবো, হওয়া উচিত। সোমবার বিধানসভায় মদন শাসক বিরোধী মিত্র। শাসক শিবির বলছে এমন ছবি তো কাম্য। কিন্তু মদন মিত্র থাকবেন, এইরকম টুকরো টাকরা ঘটনা ঘটবে না তার হয় নাকি? আর এ নিয়ে বিজেপির অনেকে বলছেন বিধানসভায় ওনারা বর্ষিয়ান রাজনীতিক, ফলে বিধানসভায় এই ছবিটা চেনা ছবি, আর এই ছবিই তো বিধানসভার অন্দরে থাকা উচিত। সেই ছবি আরও একবার দেখা গেল সোমবার মদন মিত্র, তাপস রায়, দিব্যেন্দু অধিকারীকে ঘিরে। রাজনীতিতে এরা পুরনো সহকর্মী, রাজনীতির মিনিমাম সৌজন্যতাটাও তো থাকা উচিত। ওই হট্টগোলের বিধানসভা কক্ষে কি শোনা যাচ্ছিল বাংলা গানের ওই লাইনটা, খেলবো আজ ওই ঘাসে?
তোর টিমে তোর পাশে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।